ঠিক আছে। দেখ সলিড স্টেটের তাহলে আমাদের প্রায় পুরোটাই হয়ে গেছে। লাস্ট পার্ট একটু বাকি আছে কি, যে কন্ডাক্টিভিটি কী হয়, মানে তড়িৎ প্রবাহ কীরকম হয় সলিডের ক্ষেত্রে, ওইটা বাকি আছে। আর চুম্বকীয় ধর্ম যেগুলো ম্যাগনেটিজম, সেগুলো বাকি আছে। ঠিক আছে। এবার কন্ডাক্টিভিটির মানে সলিড, আমরা যে কোনো পদার্থকে তড়িৎ প্রবাহের ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর মানে হচ্ছে যে তড়িৎ প্রবাহ করে, ইনসুলেটর মানে যে তড়িৎ প্রবাহ করে না, আর সেমিকন্ডাক্টর মানে যে মানে বেশি তড়িৎ প্রবাহ করে না বা উত্তপ্ত করলে তড়িৎ প্রবাহ করে। মানে এই তিনটের মধ্যে পার্থক্য কী দেখ, মানে তড়িৎ প্রবাহের জন্য কি দরকার হয়, তড়িৎ প্রবাহ কখন করে, ইলেকট্রন মানে কোনো একটা চার্জের যদি আয়ন বা ইলেকট্রন যদি ট্রান্সফার হয় বা পরিবহনের জন্য ওইটাই তড়িৎ পরিবহন করে। ঠিক আছে। এবার দেখ দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ চার্জও যদি ট্রান্সফার করে বা পজিটিভ চার্জও যদি একদিক থেকে অন্য দিকে যায় তাহলেও সেটা হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে। আর নেগেটিভ চার্জ হলে ইলেকট্রন তো আছে। ঠিক আছে। এবার ধর দেখ যে কোনো পদার্থের ক্ষেত্রে ধর তোরা যেরকম এমতে পড়েছিস তো, তোরা মলিকুলার অরবিটাল পড়েছিস তো, ওখানে ধর পাই স্টার এরকম করে পরপর এনার্জি লেভেল পড়েছিস একটা একটা। ঠিক আছে। এবার ওই এনার্জি লেভেলে তোর নিচ দিক থেকে ওগুলো কি এক একটা এনার্জি লেভেল, তো ধর নিচের এগুলো এনার্জি লেভেল এক একটা। এবার যত নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি তত কী হয়, এনার্জি বাড়তে থাকে। ঠিক আছে। তাহলে আমরা যখন ইলেকট্রন ফিল আপ করি তখন কী করি, নিচ থেকে ইলেকট্রন ফিল আপ করি। ঠিক আছে। তাহলে কম এনার্জি যারা তারা আগে ইলেকট্রন দিয়ে ভর্তি হয়, তারপর যারা ওপরের দিকে থাকে তারা। এবার যে এরিয়াটা ইলেকট্রন ফিল্ড আপ আছে তার কাছে ইলেকট্রন বেশি আছে, আর যে এরিয়াটা ইলেকট্রন ফিল্ড আপ নেই তার কাছে ইলেকট্রন কী আছে, কম আছে। মানে সেই ইলেকট্রন নিতে পারে। তাহলে যদি আমার ইলেকট্রন ট্রান্সফার হয় তাহলে কোথার থেকে কোথায় যাবে, যে এরিয়াটাতে বেশি ইলেকট্রন আছে সেখান থেকে যে এরিয়াটাতে কম ইলেকট্রন আছে সেখানে যাবে। ঠিক আছে। এবার এই ইলেকট্রন ট্রান্সফারটা যার ক্ষেত্রে যত সহজ হবে সে তত ভালো তড়িৎ পরিবহন করবে। ঠিক আছে। তাহলে তাকে আমরা কি বলবো, কন্ডাক্টর বলবো, তড়িৎ পরিবাহী যদি ভালো হয়। এবার ধর যদি আমরা একটা হয় হচ্ছে ব্যান্ড থিওরি, তাহলে সলিডকে আমরা কন্ডাক্টিভিটি হিসাবে কীভাবে ভাগ করতে পারি, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। ঠিক আছে। ঠিক আছে। সেমিকন্ডাক্টর, ইনসুলেটর আর কন্ডাক্টর, এই তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। এবার কন্ডাক্টর, এবার দেখ ব্যান্ড থিওরির হিসাবে ব্যান্ড থিওরি কি, ধর ইলেকট্রন আছে, যে আমরা ধরলাম ইলেকট্রনটা আছে একটা, যাই হোক একটা জায়গাতে ধর একটা লেভেলে ইলেকট্রন আছে। ঠিক আছে। ধর এই জায়গাটা, এই এনার্জি লেভেলটা ইলেকট্রনে ভর্তি আছে। এবার এর মধ্যে ধর এর মতো যেরকম ধরে পড়েছিস নিচের দিকে কে থাকে, সিগমা স্টার যেগুলো থাকে সেইগুলোকে ধর এর মধ্যে আছে। ঠিক আছে। এরা ইলেকট্রন ভর্তি আছে এদের ক্ষেত্রে। ধর আমি বলছি, ধর হাইড্রোজেনের ক্ষেত্রে কী করিস, 1s করিস তো, এটা করি। ঠিক আছে। এখানে এটা কি সিগমা, এটা কি সিগমা স্টার। এবার এর কাছে একটা ইলেকট্রন ছিল, এর কাছে একটা ইলেকট্রন ছিল, এখন দুটো ইলেকট্রন কোথায় থাকবে, সিগমাতে দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে। তাহলে সিগমাতে যদি দুটো ইলেকট্রন থাকে, এই জায়গাটা কি হচ্ছে, ইলেকট্রন রিচ হচ্ছে, মানে এর কাছে ইলেকট্রন বেশি আছে। ঠিক আছে। আর এক্ষেত্রে কি আছে, ইলেকট্রন কম আছে, মানে ইলেকট্রন নেই। ঠিক আছে। তাহলে এই যে জায়গাটাতে ইলেকট্রন ভর্তি আছে এই জায়গাটাকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড।
ভ্যালেন্স ব্যান্ড মানে কি, ভ্যালেন্স ইলেকট্রনগুলো এখানে আছে বলে, আচ্ছা না, এটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আর এর ক্ষেত্রে ধর এই যে জায়গাটা, এখানে ইলেকট্রন নেই, তাহলে এখানে ইলেকট্রন যেতে পারে। এর ক্ষেত্রে এই যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, তাহলে এদের মধ্যে এনার্জি গ্যাপটা যত বেশি হবে, এদের মধ্যে দেখ এনার্জি গ্যাপ যদি বেশি হয়, এদের মধ্যে এনার্জি গ্যাপ বেশি হলে কি হবে, ইলেকট্রনটা তোর এখানে তোর ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন নেই, এখান থেকে এখানে ইলেকট্রন যেতে হবে। এখান থেকে ইলেকট্রন যদি যেতে পারে তাহলে সেটাকে আমরা কি বলবো, কন্ডাক্টর। ঠিক আছে, এখান থেকে যত সহজে ইলেকট্রন এখানে যেতে পারবে তত সহজে ও তড়িৎ পরিবহন করবে। এবার এদের মধ্যে যদি এই যে এনার্জির পার্থক্যটা, এটা তো একটা এনার্জি লেভেল, আর এটা ধর এখানে তুই দেখ এদের মধ্যে এনার্জিটা যদি এখান থেকে তোকে এখানে ইলেকট্রন পাঠাতে হবে, এই এনার্জি গ্যাপটা যদি বেশি হয় তাহলে কি ইলেকট্রন এখানে সহজে যেতে পারবে? সহজে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে এদের মধ্যেও এনার্জি গ্যাপটা যদি বেশি হয় তাহলে ইলেকট্রন সহজে যেতে পারবে না। এবার এই যে এনার্জি গ্যাপ, এটাকে আমি যদি ডেল-ই বলি, এই ডেল-ইর ভিত্তিতে ব্যান্ড থিওরি দিয়ে আমরা সেমিকন্ডাক্টর, ইনসুলেটর আর কন্ডাক্টরের পার্থক্য করতে পারি। আচ্ছা দেখ, এটা না, আমি আগে যেটা লিখেছিলাম সেটাই ঠিক হবে, এটা ভ্যালেন্স ব্যান্ড হবে কারণ এখানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে, আর এটা কন্ডাকশন ব্যান্ড হবে কারণ এখানে যদি ইলেকট্রনগুলো যায় তাহলে কন্ডাকশন হবে। কন্ডাকশনের এখানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে বলে এটা ভ্যালেন্স ব্যান্ড, আর মানে যদি কন্ডাকশন হয়, মানে তড়িৎ পরিবহন হয়, ওটাই কন্ডাকশন বলা হয়। কন্ডাকশন মানে কি, পরিবহন। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা যদি এখান থেকে এখানে যায়, পরিবহন হয়, তাহলে এর কাছে ইলেকট্রন আসবে, ওই জন্য এটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে এর ক্ষেত্রে যে এনার্জি গ্যাপটা ডেল্টা-ই, সেটার উপর ভিত্তি করে আমরা সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর ইনসুলেটরের পার্থক্য করতে পারি। এবার ধর ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে, এদের মধ্যে এনার্জি গ্যাপটা ডেল্টা এটা খুব বেশি হবে। ঠিক আছে, এটা ইনসুলেটরের ক্ষেত্রে। এবার ধর এনার্জি গ্যাপ বেশি ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, যদি এনার্জি গ্যাপ বেশি হয় তাহলে কি ইলেকট্রন এখান থেকে এখানে সহজে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে ওই জন্য এটা কি, ইনসুলেটর মানে তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, এদের মধ্যে এনার্জি গ্যাপটা এদের মধ্যে এনার্জি গ্যাপটা মোটামুটি, ঠিক আছে, এদের ক্ষেত্রে এনার্জি গ্যাপ খুব বেশি না, মানে এখানে সব থেকে বেশি এনার্জি গ্যাপ, এদের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে মোটামুটি 3 ইলেকট্রন ভোল্ট মতো। এরকম যদি এনার্জি গ্যাপ হয় তাহলে সেটা সেমিকন্ডাক্টর, এর থেকে যদি বেশি হয় 3 ইলেকট্রন ভোল্টের থেকে, তাহলে সেটা ইনসুলেটর হিসেবে কাজ করে। যদি 3 ইলেকট্রন ভোল্ট মতো হয় তাহলে কি, এর থেকে এখানে এনার্জি গ্যাপটা কম। এবার ইলেকট্রন যেতে পারে কিন্তু খুব বেশি যেতে পারে না। এবার যদি আমি একে, এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে ইলেকট্রন এখান থেকে এখানে ট্রান্সফার হতে পারে কিন্তু কম রেটে হয়। এখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সফার হবে না, এখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সফার হবে না, এখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে কিন্তু কি, যেহেতু একটা এনার্জি গ্যাপ আছে তাই সহজে ট্রান্সফার হবে না। ঠিক আছে, এবার ধর আমি একে হিট করলাম, একে যদি আমি হিট করি তাহলে কী হবে, ইলেকট্রনগুলোর গতিবিধি বৃদ্ধি পাবে, তাহলে ও কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায় তাহলে কি করবে, ও সহজে যেতে পারবে, ওর কাছে গতিশক্তি বেড়ে গেছে। গতিশক্তি বাড়লে কি করবে, এই এনার্জি গ্যাপটা ওই ইলেকট্রনের, তোর ইলেকট্রনের মানে কি একটা এনার্জি পার্থক্য আছে, ধর এদের মধ্যে একটা এনার্জি পার্থক্য আছে। আমাকে সবসময় কী করতে হবে, এখান থেকে যে যাচ্ছে এর যদি এনার্জি পায় একটা বাইরে থেকে, তাহলে এখান থেকে এখানে সহজে যাবে। ঠিক আছে,
এই পরিমাণ যে এনার্জিটা আমি যদি একে দিই, তাহলে এই এনার্জিটাকে ডিঙিয়ে এখানে চলে যাবে। তাহলে আমি যখন হিট করছি তখন এর কী হবে, গতিশক্তি বেড়ে যাবে। ইলেকট্রনের কী হয় যে, ধর ইলেকট্রনগুলো নর্মাল ওদের যেরকম অবস্থায় আছে, তুই যদি হিট করিস তাহলে ওদের হচ্ছে গতিশক্তি বেড়ে যায় এবং ওদের র্যান্ডম মোশন দেখা যায়, এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে, ঠিক আছে। তো ওই রকম এবার ওদের গতিশক্তি বেড়ে গেছে, গতিশক্তি বাড়লে কী হবে, এনার্জি গ্যাপটা পেরিয়ে ও এখানে যেতে পারে, ঠিক আছে। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা হিট করি তাহলে কী হবে, ইলেকট্রন বা তড়িৎ পরিবহন বলি, তড়িৎ পরিবহন বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর কন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে, কন্ডাক্টরের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা খুবই কম, প্রায় এরা ওভারল্যাপ হয়েই থাকে। তাহলে এই ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস কি যে এদের ডেল্টাই প্রায় নেই বললেই চলে। তাহলে এক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কী হচ্ছে, ওভারল্যাপ করে আছে। তাহলে ইলেকট্রন সহজেই এখান থেকে এখানে যেতে পারবে। তাহলে এটা হচ্ছে কন্ডাক্টর। তাহলে ব্যান্ড থিওরির মাধ্যমে এইভাবে ইনসুলেটর, সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরে আমরা পার্থক্য করতে পারি, ঠিক আছে। যে ইনসুলেটরের ক্ষেত্রে ডেল্টাই খুব বেশি, 3 ইলেকট্রন ভোল্টের বেশি হলে সেটা ইনসুলেটর, ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। যদি 3 ইলেকট্রন ভোল্টের মতো হয় বা 3 ইলেকট্রন ভোল্টের থেকে একটু কম হয় তাহলে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তাহলে সেখানে কী করতে পারে, ইলেকট্রন যেতে পারে কিন্তু খুব বেশি ইলেকট্রন পরিবহন হয় না। যদি আমরা একে হিট দিই তাহলে কী হবে, ইলেকট্রনগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পেলে ওরা এই এনার্জি গ্যাপটা পেরিয়ে তড়িৎ পরিবহন বৃদ্ধি করবে। আর কন্ডাক্টরের ক্ষেত্রে কি, এই দুটো লেভেল ওভারল্যাপ করে থাকে বলে এক্ষেত্রে কী হবে, যে সহজে ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারবে, হিট পিট কিছু লাগবে না। তাহলে ওই জন্য এটাকে বলা হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে। যেরকম ধর অ্যালকালি মেটালের ক্ষেত্রে, মানে ক্ষারীয় ধাতুর ক্ষেত্রে, সোডিয়াম এগুলোর ক্ষেত্রে এই ভ্যালেন্স ম্যাটার কন্ডাকশন ব্যান্ডটা ওভারল্যাপ করে থাকে, ঠিক আছে। ওই জন্য ওরা তড়িৎ পরিবহন দেখাতে পারে সব থেকে ভালো। এবার দেখ, সেমিকন্ডাক্টর আমরা পড়লাম যে খুব ভালো তড়িৎ পরিবহন করে না, হিট দিলে তড়িৎ পরিবহন করে। আর কি কি উপায় আছে যে উপায় দিয়ে আমরা সেমিকন্ডাক্টরে তড়িৎ পরিবহন বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। তাহলে ডোপিং বলে একটা কথাই, ডোপিং মানে ধর একটা কোনো পরমাণু আছে তার সাথে আরেকটা কোনো পরমাণুকে মেশানো। ধর আমরা যেটা পড়ছিলাম না যে অশুদ্ধজনিত ত্রুটি, সেখানে আমরা NaCl এর সাথে SrCl2 মেশাচ্ছিলাম, তাহলে সেটাকে আমরা কি বলছিলাম যে ডোপিং, মানে Na+-এর একটা জায়গাতে এসে Sr+2 ঢুকে গেল, তাহলে ওই জিনিসটাকেই বলা হচ্ছে ডোপিং। এবার এক্ষেত্রেও আমরা ডোপিং করতে পারি, মানে একটা কেমিক্যালের একটা কোনো তোর ল্যাটিস আছে, সেখানে একটা জায়গায় গিয়ে একটা পরমাণুর জায়গায় আর একটা পরমাণু এসে ঢুকে যাচ্ছে, যেরকম Na+-এর জায়গায় Sr+2 ঢুকে গেল। সেরকম আমরা একটা সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে কি, ধর সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। এবার সিলিকনের সাথে আমরা অন্য কিছু মিশিয়ে সেইটাকে তড়িৎ পরিবহন বৃদ্ধি করতে পারি। এই যে অন্য মেশাচ্ছি যে অন্য পরমাণু, সেইটাকে বলা হচ্ছে ডোপিং, ঠিক আছে। এবার ডোপিং দুভাবে আমরা করতে পারি, মানে ডোপিংয়ের মাধ্যমে আমরা তড়িৎ পরিবহন যে বৃদ্ধি করব, দুটো পদ্ধতি আছে। একটা কি, যে ধর সিলিকন মানে কোন গ্রুপে আছে, গ্রুপ 14, ঠিক আছে। একটা হচ্ছে আমরা যদি গ্রুপ 13-এর কাউকে দিয়ে ডোপ করি, আরেকটা হচ্ছে গ্রুপ 15-এর কাউকে দিয়ে ডোপ করি। দেখ, গ্রুপ 13-এ তাহলে কে আছে, বোরন আছে, আর কে আছে, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। গ্রুপ 15-এ কে আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। এবার ধর সিলিকনের ল্যাটিস আছে একটা, সিলিকনের একটা এরকম ল্যাটিস আছে, তো ধর সিলিকনের এরকম একটা ল্যাটিস আছে, এগুলো সিলিকন আছে, ঠিক আছে। এবার আমি যদি ওর জায়গায়
একটা বোরন প্রথমে দেখছি গ্রুপ 13 ডোপিংটা। আচ্ছা গ্রুপ 15 ডোপিংটা প্রথমে দেখি, যে ধর আর্সেনিক দিয়ে আমি ডোপ করলাম সিলিকনকে, তাহলে কী হলো, সিলিকনের একটা জায়গায় এসে আর্সেনিক ঢুকলো, ঠিক আছে। এবার দেখ একটা সিলিকন চারটে ভ্যালেন্স ইলেকট্রন থাকে একটা সিলিকনের কাছে, একটা সিলিকনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 4টে। এবার তাহলে ও 4টে বন্ড করেছিল। আর্সেনিকের কাছে কটা ইলেকট্রন আছে, 5টা। এবার একটা সিলিকন 4টে বন্ড করেছিল, আর্সেনিক ঢুকলেও ও 4টে বন্ড করবে, তাহলে ওর কাছে তখনও কি একটা ভ্যালেন্স ইলেকট্রন এক্সট্রা থাকবে, তাহলে ওর কাছে একটা ভ্যালেন্স ইলেকট্রন এক্সট্রা আছে। এই যে ভ্যালেন্স ইলেকট্রনটা এক্সট্রা আছে, এটা মানে কোনো বন্ডে নেই। আমরা যখন আমি কি দেখালাম, যে যখন হাইড্রোজেনের তোকে মলিকুলার অরবিটালটা করে দেখালাম, তখন ওটা কি করেছে, দুটো হাইড্রোজেনের যে ইলেকট্রন ছিল ওই দুটো ইলেকট্রন বন্ড ফরমেশন করেছে, দিয়ে লোয়ার এনার্জিতে এসছে। এই যে আমি যেটা দেখালাম না, যে এখানে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা কি হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন। এখানে যখন আসছে এটা কি কোভালেন্টলি বন্ড হয়ে আছে সেই ইলেকট্রনটা, মানে এটা হচ্ছে সিগমা, মানে এই যে সিগমা বন্ড আছে তার ইলেকট্রন। আর এখানে যে ইলেকট্রনটা আছে সেটা কি ভ্যালেন্স ইলেকট্রন হাইড্রোজেনের নিজের। এবার আর্সেনিকের 4টে ইলেকট্রন বন্ড করেছে, সেই 4টে ইলেকট্রন কী হবে, যে দেখ বন্ডিংয়ের মানে বন্ডিং কেন করে, ইলেকট্রনগুলো যেগুলো আছে তার স্থায়িত্ব বেশি হয়, সেই জন্যই ও বন্ড করে, ঠিক আছে। কেমিক্যাল বন্ডিং এরকম একটা ধর পাশাপাশি আছে, যে ডিস্টেন্সে ওদের ইলেকট্রন রিপালশন আছে, ঠিক আছে। আর অন্য নিউক্লিয়াসের সাথে এর ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন আছে, মানে ধর একটা হাইড্রোজেন আছে, এর তো একটা নিউক্লিয়াস আছে, আর এর একটা ইলেকট্রন আছে, আর একটা হাইড্রোজেন আছে, এর ইলেকট্রন আছে, এর নিউক্লিয়াস আছে, এদের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে। এর সাথে এর কি হবে, আকর্ষণ হবে। এর সাথে এর কি হবে, আকর্ষণ হবে। এবার কাছে এলে এই দুটো আকর্ষণ বাড়ছে, ঠিক আছে। সেরকম কি হচ্ছে, এই বিকর্ষণটাও বাড়ছে। এবার বিকর্ষণ কি করবে, অস্থায়ী করবে, আর আকর্ষণ কি করবে, স্থায়ী করবে। এবার ওই জন্য কাছে আসতে গেলে কি হচ্ছে, যে যেরকম একটা স্থায়িত্ব পাচ্ছে সেরকম একটা অস্থায়িত্বও পাচ্ছে। ওই জন্য এক গ্রাফটা এরকম হয়, যে এনার্জি ধর আমি এইদিকে এনার্জি আঁকলাম, এটা হচ্ছে এনার্জি, আর এইদিকে হচ্ছে তোর দুটো মানে এই দুটো অ্যাটমের মধ্যে দূরত্ব, তাহলে গ্রাফটা হয় এরকম। এই যে জায়গাটা এটা কি, এখানে এনার্জিটা কি সবথেকে কম এনার্জি। এবার এনার্জি সবথেকে কম মানে সে হচ্ছে সবথেকে বেশি স্থায়ী, এটা সবসময় মনে রাখবি। মানে তুই এখন কেমিস্ট্রি পড়তে ঢুকে গেছিস মানে তোকে এটা সবসময় মনে রাখতে হবে, যে এনার্জি কম মানে সে স্থায়ী, এনার্জি কম মানে সে স্থায়ী, সে সহজে মানে অন্য কোথাও যেতেই চাইবে না। যে বেশি স্থায়ী সে কোথাও তুই পরে দেখবি অনেক বিক্রিয়া আছে, অনেক বিক্রিয়া করতে হবে, সেখানে দেখবি একজন দেখবি তাড়াতাড়ি বিক্রিয়া করছে, আর একজন সহজে বিক্রিয়া করছে না। কারণ ওটাই, যে বেশি স্থায়ী সে সহজে বিক্রিয়া করতে চাইবে না। বিক্রিয়া করা মানে কি, সে তার স্থায়িত্বটাকে ভাঙতে হবে, ভেঙে অন্য একটা জায়গায় যেতে হবে, তাহলে সে সহজে ওই জন্য বিক্রিয়া করতে চাইবে না। যে অস্থায়ী আছে সে সহজে বিক্রিয়া করবে, ঠিক আছে, পরে ওগুলো দেখবি। তো এই জায়গাটা কি, এটা হচ্ছে সব থেকে বেশি স্থায়ী এখানটায়। তাহলে এখানে কি আছে, যে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ, তাহলে একটা মিনিমাম ডিস্টেন্স আছে যেখানে এই জায়গাটাতে এই ডিস্টেন্সটাতে বন্ড তৈরি হয়। এই যে এটা হচ্ছে তোর আর আমরা যে কোনো বন্ডের একটা ডিস্টেন্স দেখি, তো ধর হাইড্রোজেনের ডিস্টেন্স কি, কার্বন হাইড্রোজেনের ডিস্টেন্স কি, বা যে কোনো কিছু যা ডিস্টেন্স দেখি, ওই যে ডিস্টেন্সটা দেখি সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা বন্ড ডিস্টেন্স, ঠিক আছে। এখানে এবার এটা তাহলে এরা ইলেকট্রন ছিল, তাহলে বন্ড তৈরি করার পরে ওটা কি হচ্ছে, এটা স্থায়িত্ব পাচ্ছে এই ইলেকট্রনগুলো দিয়ে এখানে আসছে। এবার আমার ভ্যালেন্স ব্যান্ড কোনটা, আমার ভ্যালেন্স ব্যান্ড এটা, ঠিক আছে। এটা কি, এটা ভ্যালেন্স ইলেকট্রন, এটা আমার ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। এবার আর্সেনিকের 4টে বন্ড করেছে, 4টে ইলেকট্রন স্থায়িত্ব পেয়ে গেছে। এবার ওদের ক্ষেত্রে তার ভ্যালেন্স ইলেকট্রন কি হবে, ভ্যালেন্স ব্যান্ডের থেকে বেশি এনার্জিতে থাকবে। এবার ওই জন্য এর যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কি করবে, সহজে তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। এই ইলেকট্রনটা পরিবহনের জন্য ও এবার কি হলো, এর তাহলে গ্রুপ 5 ডোপিং হলো আর্সেনিক মেশালি, তাহলে এর ক্ষেত্রে একটা ইলেকট্রন রয়ে গেল বাইরে। ওই ইলেকট্রনটার পরিবহনের জন্য ও কি করবে, এখানে তড়িৎ পরিবহন করবে,
তাহলে এইভাবে সেমিকন্ডাক্টরের আমরা তড়িৎ পরিবহন বৃদ্ধি করতে পারি। তাহলে তোকে যদি বলা হয় আচ্ছা তাহলে এই তো এইভাবে তাহলে মেশালে কী হবে, তড়িৎ পরিবহন বৃদ্ধি পাবে। এখানে কিসের জন্য? ইলেকট্রনের পরিবহনের জন্য। ঠিক আছে, ইলেকট্রনের পরিবহনের জন্য। এবার তাহলে এখানে কোন চার্জ পরিবহন হচ্ছে? তড়িৎ পরিবহনের নেগেটিভ চার্জ, এটাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। ঠিক আছে, মানে এই যে সিলিকনের সাথে আর্সেনিক যদি ডোপিং করা হয় তাহলে আমরা কি ধরনের সেমিকন্ডাক্টর পাবো? এন টাইপ। মানে ধর 4টে ইলেকট্রন আছে, তার সাথে আমরা 5টা ইলেকট্রনের 4টে ভ্যালেন্স ইলেকট্রন আছে, তার সাথে আমরা 5টা ভ্যালেন্স ইলেকট্রনের যদি কাউকে মেশাই তাহলে একটা ইলেকট্রন এক্সট্রা থাকবে। সেই ধরনের সব সেমিকন্ডাক্টরকে আমরা কি বলবো? এন টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেছে? এইবার ধর একই রকম এখানে সিলিকন ছিল, এগুলো সিলিকন ছিল। এবার আমি কি করেছি, যে গ্রুপ 13-এর কাউকে দিয়ে ডোপ করেছি, তাহলে সিলিকনের একটা জায়গায় অ্যালুমিনিয়াম এলো। ঠিক আছে, এবার তো সিলিকনের কাছে কটা বন্ড ছিল? 4টে। অ্যালুমিনিয়ামের কাছে কটা ইলেকট্রন আছে? 3টে। তাহলে ও 3টে বন্ড করলো, এখানে ওর একটা জায়গায় কি হলো, বন্ড করতে পারলো না, ফাঁকা রয়ে গেল। তখন কি হয়, পাশের এক যে সিলিকন আছে বা পাশে যে অ্যাটম আছে সেখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে অ্যালুমিনিয়ামের কাছে বন্ড তৈরি করার জন্য। এবার এ যখন এখানে এলো বন্ড তৈরি করার জন্য, তখন এর আবার একটা কী হবে, হোল তৈরি, মানে এই যে এই জিনিসটা, এটাকে আমরা বলি হোল। ঠিক আছে, পজিটিভ হোল। এটাকে আমরা বলি পজিটিভ হোল, যেখানে ইলেকট্রনের থাকার কথা, কিন্তু ইলেকট্রন যদি না থাকে তাহলে সেটা যেরকম ধর একটা সোডিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে আমরা সেটাকে কী বলি? প্লাস চার্জ দিই। সেই রকম আর কি, যে ইলেকট্রন এখানে থাকার কথা কিন্তু ইলেকট্রন নেই, তাহলে এটাকে আমরা বলি পজিটিভ হোল। ঠিক আছে, এবার তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে, তখন ইলেকট্রন এখানে আসবে, এর ক্ষেত্রে আবার একটা হোল তৈরি হবে, তখন অন্য একটা জায়গা থেকে আবার ইলেকট্রন এখানে আসবে। তাহলে কি হবে, পুরো যে সলিডটা জুড়ে এরকম হোল তৈরি হচ্ছে, ইলেকট্রন আসছে, হোল তৈরি হচ্ছে, ইলেকট্রন আসছে, তাহলে কী হবে, একটা তড়িৎ পরিবহন দেখা যাবে। ঠিক আছে, এবার এখানে যে তড়িৎ পরিবহনটা হয় সেটা মানে মেন কিসের জন্য হয়? এই পজিটিভ হোলটা যে তৈরি হয়েছে সেখান থেকে শুরু হয়। মানে তড়িৎ পরিবহনের যে মেন উৎসটা সেটা কোথায়? এই পজিটিভ হোল যে তৈরি হয়েছে এটার জন্য। ঠিক আছে, বোঝা গেছে যে অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন আছে, 3টে বন্ড করেছে, তাহলে আরেকটা যেখানে বন্ড করার জায়গা ছিল সেই জায়গাটা ফাঁকা রয়েছে, এটাকে আমরা বলি পজিটিভ হোল। এখানে বন্ড তৈরি করতে পারছে না। এবার সেই হোলে বন্ড যদি তৈরি করতে হয়, ওকে অন্য কোথা থেকে একটা ইলেকট্রন আসবে, এর কাছে একটা ইলেকট্রন ছিল ধর, আর একটা ইলেকট্রন এখানে এলো, তাহলে সেই এর কাছে ধর এরকম 4টে বন্ড ছিল, এর ইলেকট্রনটা এখানে বন্ড করতে দিল, তাহলে একটা বন্ডে তো 2টো ইলেকট্রন হবে, তখন এর কাছে একটা হোল তৈরি হয়ে গেল। এর কাছে 4টা ইলেকট্রন ছিল, একটা একে দিয়ে দিল, এখন এর কাছে 3টে। আবার অন্য কারোর কাছে 4টা আছে, সে একটা একে দিয়ে দিল, তার কাছে 3টে। তাহলে এরকম করে গোটা নেটওয়ার্ক জুড়ে ইলেকট্রনটা ছড়াচ্ছে বা পজিটিভ হোলটাও ছড়াচ্ছে। তাহলে এখানে যে আমরা পাই, এখানে যে এখানেও কী হবে, তড়িৎ পরিবহন বৃদ্ধি পাবে। এখানে কিসের জন্য পাবে? হোলের পরিবহন, পজিটিভ হোলের পরিবহন। ঠিক আছে, এবার এখানে পজিটিভ বলে এই ধরনের সেমিকন্ডাক্টর, তাকে আমরা কি বলবো? পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে তোকে যদি আমি এরকম কোশ্চেন দিই যে সিলিকনের সাথে আর্সেনিক ডোপ করলাম, তাহলে কি ধরনের সেমিকন্ডাক্টর পাবো? এন টাইপ সেমিকন্ডাক্টর। সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম ডোপ করা হলো, তাহলে কি ধরনের সেমিকন্ডাক্টর? পি টাইপ। জার্মেনিয়ামের সঙ্গে গ্যালিয়াম ডোপ করানো হলো, তাহলে কি ধরনের সেমিকন্ডাক্টর পাবো?
জার্মেনিয়াম কার গ্রুপে? সিলিকন 14, আর গ্যালিয়াম কার গ্রুপে? 13। ঠিক আছে, মানে 4টে ইলেকট্রন আছে এর কাছে, এর সাথে যদি 5টা ইলেকট্রনের কাউকে ডোপ করায় তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর, যদি 3টে ইলেকট্রনের কাউকে ডোপ করায় তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর। হয়েছে এটা? হয়ে গেছে তো লেখা এটা? এবার দেখ চৌম্বকীয় ধর্ম এদের ক্ষেত্রে দেখবো যে ম্যাগনেটিজম কীরকম কী হয়, যে ম্যাগনেটিজমের সাপেক্ষে আমরা একটা সলিডকে কী মানে কীভাবে ভাগ করতে পারি। যেরকম তড়িৎ পরিবহনের ওপর ভিত্তি করে আমরা ভাগ করলাম, সেরকম ম্যাগনেটিক একটা যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয় একটা সলিডকে, তাহলে সেক্ষেত্রে তারা কীরকম কী ধর্ম দেখাতে পারে তার উপর ভিত্তি করে সলিডকে ভাগ করা হয়। ধর ডায়াম্যাগনেটিক, দেখ এগুলো হচ্ছে ইলেকট্রনের স্পিনের ওপর ভিত্তি করে। ধর একটা ইলেকট্রন, এটা ধর একটা ইলেকট্রন, ঠিক আছে, তাহলে এ কী করছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এইভাবে, ঠিক আছে। এবার কী হয়, তোরা বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম জানিস, রাইট থাম্ব রুল জানিস, যে ধর এইভাবে ঘুরছে মানে তাহলে তড়িৎ ক্ষেত্র ওপরের দিকে হবে, ঠিক আছে। তাহলে এই যে এর নিজের অক্ষের চারিদিকে ঘুরলে ও একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, ঠিক আছে। ম্যাগনেটিক মোমেন্ট, এখন ম্যাগনেটিক মোমেন্ট বলবি তো, ওরা হয়তো তড়িৎ ক্ষেত্র পড়েছিস তখন, বা তড়িৎ প্রভাব কিছু একটা পড়েছিস, তো এখন হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, ঠিক আছে। তো সেইটা কোন দিকে, তো এই যে এর রোটেশনটা হচ্ছে এই দিকে, মানে এই হাতের আমার এরকম রোটেশন হচ্ছে, তাহলে আমার কী হবে, ওপরের দিকে হবে। যদি এই দিকে রোটেশন হতো তাহলে কি এরকম রোটেশন হতো, নিচের দিকে হতো, ঠিক আছে। তাহলে ওপরের দিকে হবে, তাহলে এই দিকে ওর একটা তড়িৎ ক্ষেত্র আছে। আর একটা ধর ইলেকট্রন আছে যে এইদিকে ঘুরছে, তাহলে এর ক্ষেত্রে আমার কোন দিকে হবে, এরকম ঘুরছে, নিচের দিকে হবে, ঠিক আছে। তাহলে দেখি এরকম চিহ্নগুলো ইলেকট্রনের ক্ষেত্রে কোথায় দেখেছিস? এই যে চিহ্নগুলো, এইরকম চিহ্নগুলো কোথায় দেখেছিস ইলেকট্রনের ক্ষেত্রে? এরকমভাবে আমরা কোথায় লিখি ইলেকট্রনগুলোকে? অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলি তো, ইলেকট্রন ফিল আপ করা হয় কিভাবে? ইলেকট্রনটা যে ফিল আপ করি, কিভাবে করি? এরকমভাবে, এরকমভাবে, তারপর এরকমভাবে করি। এইগুলো আসলে এখান থেকেই আসে। তোর এবার এমএস প্লাস আপ মাইনাস আপ, যে এমএসের ভ্যালু হয় তো প্লাস আপ মাইনাস আপের ওপর ভিত্তি করে ওইটাই এটা, ঠিক আছে। এবার তাহলে যে যদি আমরা দেখি যে দুটো ইলেকট্রন যদি এরকম অপোজিট থাকে, তাহলে এর যে ম্যাগনেটিক মোমেন্টটা এটাকে মানে সাধারণত যে যদি কারোর এর ক্ষেত্রে কি ক্যান্সেল করে দেয়, তাহলে এই মানে ম্যাগনেটিক মোমেন্টটা দুটো অপোজিট ডিরেকশানে হচ্ছে তো, তাহলে এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টটা কম হয়। ওই জন্য যদি একটা মানে কি এরকম ধর, আচ্ছা ধর তোরা ডি ইলেকট্রন পড়েছিস তো, ডি ইলেকট্রনে ফিল আপ করেছিস তোরা কোনো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ। ধর এরকম কোনো যৌগ আছে যার ক্ষেত্রে এরকম ধর ইলেকট্রন, আচ্ছা এখন তোদেরকে হয় এরকম হয়, কিন্তু এখন তোদেরকে বললে আচ্ছা তোরা হাইব্রিডাইজেশন পড়েছিস তো, ওখানে D2sp3 বলে কোনো হাইব্রিডাইজেশন পড়েছিস? D2sp3 sp3 D2 আলাদা, D2sp3 দুটো আলাদা। তাহলে ছাড় এটা এখন।
ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে দেখ এই ইলেকট্রনটার ম্যাগনেটিক মোমেন্ট ওপরের দিকে, আরেকটা নিচের দিকে, এরকম করে কী হচ্ছে সবার ম্যাগনেটিক মোমেন্টগুলো একে অপরের সাথে প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এ কী হবে, একে যদি আমি তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে তড়িৎ ক্ষেত্রেও দ্বারা মানে প্রভাবিত হবে না খুব একটা। তাহলে যাদের ক্ষেত্রে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, আনপেয়ার্ড ইলেকট্রন বলতে যে যে এটা তো পেয়ার্ড, এটা হচ্ছে আনপেয়ার্ড, ঠিক আছে। যদি একটা থাকে সেটা হচ্ছে আনপেয়ার্ড, আর এই দুটো আছে মানে এটা পেয়ার্ড। তাহলে যার ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না তাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। তাহলে এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক মোমেন্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে এর ক্ষেত্রে তাহলে তড়িৎ ক্ষেত্রে খুব একটা প্রভাব দেখা যাবে না। দেখ এবার ফিজিক্সেরও ব্যাখ্যা আছে ডায়াম্যাগনেটিজমের, যে আমি তড়িৎ ক্ষেত্রে রাখলাম সব আলাদা রকমভাবে এরকম এরকম ধর র্যান্ডামলি ছিল, সেগুলোকে তড়িৎ ক্ষেত্রে রাখলে কীরকম কী হবে সেই সব ব্যাখ্যা আছে। তো সেইগুলো আমরা তোদের আছে ম্যাগনেটিজম, ওটাতে তোরা সেগুলো পড়বি। আমরা মোটামুটি কেমিস্ট্রির পার্টটা দেখবো শুধু এখানে, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক কি? প্যারাম্যাগনেটিক মানে যার কাছে ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে যার কাছে, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। ধর যে কোনো তোরা যেগুলো নর্মাল পড়েছিস। আচ্ছা ধর এর ক্ষেত্রে কি আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে এর ক্ষেত্রে? 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এর ক্ষেত্রে কী হবে, এইগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে ম্যাগনেটিক মুভমেন্টগুলো সব একই দিকে থাকছে, তো তাহলে এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র দ্বারা বেশি প্রভাবিত হবে। তাহলে এই ধরনের এদেরকে বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তাহলে যাদের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাদেরকে বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর যাদের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাদেরকে বলা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর কয়েকটা ভাগ আছে ধর ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক কি মানে ইলেকট্রনগুলো সবকটা ধর একই দিকে যদি এইভাবে ধর আনপেয়ার্ড ইলেকট্রনগুলো সব যদি একই দিকে এইভাবে মানে ম্যাগনেটিক মুভমেন্টগুলো সবার যদি একই দিকে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তো এর ক্ষেত্রে সব ম্যাগনেটিক মুভমেন্টগুলো সবার যতগুলো আছে প্রত্যেকের একই দিকে আছে ম্যাগনেটিক মুভমেন্টগুলো। তাই বুঝতে পারছিস কি, যার ক্ষেত্রে ম্যাগনেটিক মুভমেন্টগুলো বেশি হবে, ম্যাগনেটিক মুভমেন্ট বেশি একই দিকে আছে, তাহলে সবগুলোর ডিরেকশনে এক, তড়িৎ ক্ষেত্র দ্বারা বেশি প্রভাবিত হবে, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে মানে পার্মানেন্ট ম্যাগনেটিজম দেখা যায় চৌম্বক ক্ষেত্রে। মানে একে তুই যদি চৌম্বক ক্ষেত্রে দিস তাহলে এর নিজের মধ্যে একটা কি হবে, চুম্বক ধর্ম আসবে, যেহেতু এর ম্যাগনেটিক মোমেন্ট সবকটার খুব বেশি, এই চৌম্বক ক্ষেত্র দ্বারা এতটা প্রভাবিত হবে, একটা সাইড তো একটা আকর্ষণ করবে, একটা সাইড বিকর্ষণ করবে। মানে তুই ধর এই দিকে একটা নর্থ পোল একটা সাউথ পোল করেছিস, তার মাঝখানে যদি একে দিয়ে দিস তাহলে যদি এর দেখ ইলেকট্রন সব একদিকে শিফট হয়ে আছে, তো তাহলে এর ক্ষেত্রে কী হবে, এর একটা এখানে কিউ জেনারেট হয়, সাউথ আর এদিকে নর্থ জেনারেট হয়, তাই এরকম, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে পার্মানেন্ট ম্যাগনেটিজম দেখা যাবে। তোকে যদি বলা হয় যে কাকে চৌম্বক ক্ষেত্রে রাখলে পার্মানেন্ট ম্যাগনেটিজম দেখা যাবে, দিয়ে যদি অপশন দেওয়া থাকে তাহলে সেটা কী হবে, ফেরোম্যাগনেটিক যেসব মেটেরিয়াল আছে তাদেরকে যদি আমি চৌম্বক ক্ষেত্রে রাখি তাহলে তার মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটিজম দেখা যাবে, ঠিক আছে। একটা হচ্ছে এবার হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম। আগেরটার ক্ষেত্রে আমি কি দেখছিলাম যে ম্যাগনেটিক মোমেন্টগুলো সব একই দিকে ছিল, এখানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টগুলো মানে একটা যেদিকে উল্টোটা তার দিকে, যতগুলো উপরের দিকে যতগুলো থাকবে ততগুলো নিচের দিকে থাকবে। তাহলে এর ক্ষেত্রে কী হবে, ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না, মানে এটা ওই ডায়াম্যাগনেটিকের মতো, ম্যাগনেটিক মোমেন্ট খুব কম থাকবে, চৌম্বক ক্ষেত্র দ্বারা খুব একটা প্রভাবিত হবে না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম। আরেকটা হচ্ছে ফেরিম্যাগনেটিজম। ফেরিম্যাগনেটিজম কি,
এখানে কি দেখছিলাম যে সবগুলো উপরের দিকে ছিল, সবগুলো সেম ডিরেকশনে ছিল, এগুলো একটা ডিরেকশনে যতগুলো ছিল নিচের ডিরেকশনেও ততগুলো ছিল। এক্ষেত্রে আনইকুয়াল নাম্বার র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, ধর যতগুলো মানে আনইকুয়াল নাম্বারে আছে, সমান সমান নেই এবং র্যান্ডমলি ডিস্ট্রিবিউট হয়ে আছে, যে একটা দুটো নিচের দিকে তো একটা উপরের দিকে, মানে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট হয়ে আছে, সেইগুলোকে বলা হচ্ছে ফেরিম্যাগনেটিজম। তাহলে এর ক্ষেত্রেও কী হবে, যে আনইকুয়াল নাম্বারে আছে, মানে যে কোনো একটা ডিরেকশনে আমি কিছুটা হলেও পাবো, তাহলে এর ম্যাগনেটিজম কী হবে, এর থেকে অ্যান্টিফেরোম্যাগনেটিজমের থেকে এ কী হবে, চৌম্বক ধর্ম বেশি হবে, আর সব থেকে বেশি হবে কার, ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, তোকে যদি আমি এরকম বলি যে নিচের কোনটা ফেরিম্যাগনেটিক মেটেরিয়াল বা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বা যে কোনো একটা ধর অ্যান্টিফেরোম্যাগনেটিক দিয়ে তীর চিহ্ন দিয়ে অপশান দিয়ে দিলাম, এরকম একটা ম্যাগনেটিক মোমেন্টের দিলাম ছবি, এরকম একটা ম্যাগনেটিক মোমেন্ট দিলাম, এরকম একটা ম্যাগনেটিক মোমেন্ট দিলাম, দিয়ে বললাম যে ম্যাচ করো কোনটা কিসের ম্যাগনেটিজমের। ঠিক আছে, আর একটা দিয়ে দিলাম ধর, এরকম একটা দিয়ে দিলাম যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আর এরকম একটা দিয়ে দিলাম যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, দিয়ে তাহলে এই 5টা ছবি দিয়ে আমি 5টা তোকে ম্যাগনেটিক মেটেরিয়াল তোকে বাম দিক ডান দিক মিল করতে পারবো, মিল করতে পারবি। তোকে এই তীর চিহ্নগুলো দেখে যে সবগুলো সেম ডিরেকশন হলে কি ফেরোম্যাগনেটিক, যদি যতগুলো সেম ডিরেকশন উপরের দিকে থাকবে ততগুলো নিচের দিকে থাকবে তাহলে সেটা কি অ্যান্টিফেরোম্যাগনেটিজম। ঠিক আছে, আর এই যে একটা উপরের দিকে একটা নিচের দিকে থাকলে এই যে চুম্বক ধর্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং। কি জানতে হবে না, জাস্ট মানে একটা টার্ম মনে রাখবি যে এটাকে বলা হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং। ঠিক আছে, আর যদি এরকম আনইকুয়াল নাম্বার ম্যাগনেটিক মোমেন্ট ডিস্ট্রিবিউশন থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ফেরিম্যাগনেটিজম। ঠিক আছে, তোদের এই সলিডের ক্ষেত্রে এইটুকু জানলেই হবে, তারপর তোরা তো ম্যাগনেটিজম পড়বি, ম্যাগনেটিজম কি যখন ভালোভাবে জানবি তারপর তখন দেখবি যে বিভিন্ন ধরনের মানে এগুলোকে আলাদা আলাদা টেম্পারেচারে কীভাবে আমি একটা পার্মানেন্ট ম্যাগনেটিজম আনতে পারি একটা সলিডের মধ্যে বা যে কোনো কম্পাউন্ডের মধ্যে। ঠিক আছে, তো ম্যাগনেটিক মোমেন্ট কি সেগুলো অনেক কিছু জানতে হবে, সেগুলো তোদের 12 মনে হয় আছে, তখন এগুলো ভালো করে আমরা ফিজিক্সে পড়ব। তাহলে বোঝা গেছে যা পড়ালাম। তাহলে দেখ সলিডের এতটাই ছিল আমাদের, আর সলিডের প্রথম দিকটা তো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সলিডের আমরা প্যাকিং ফ্র্যাকশন, কী কী ইউনিট সেল হয়, ব্র্যাভিস ল্যাটিস কী হয়, আর কী কী পড়েছি, ভয়েড, ক্লোজ প্যাকিং, কন্ডাক্টিভিটি আর ম্যাগনেটিজম, এগুলোই সলিডের ছিল। ঠিক আছে।